সালাম আলাইকুম। স্বাগত জানাই মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই ভিডিওতে। জামাত ডুববে নীল নদে, ট্রাম্প হরমুজ প্রণালীতে, নেতানিয়াহু আসবে উদ্ধারে এগিয়ে আসবে উদ্ধারে। আশা করি সবাই ভালো আছেন। রোজায় আসলে শরীরটা ভালো যাচ্ছে না, ভিডিও করতেও ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা। রোজা তো এখন শেষের দিকে চলে আসছে। আমি বারবার বলছি, আমার স্বপ্নের রাজকুমার হলো 15 থেকে 35 বছরের এই নতুন প্রজন্ম যুব সমাজ। বহুবার রিপিটেডলি মৃত্যুর আগ দিন পর্যন্ত বলবো, আমার মতন যারা বা ওই বয়সের ঊর্ধ্বে যারা, আমি আসলে সামান্যতম কোনো ভরসা, কোনো আশা দেখি না এদের ভিতরে। আর আমি যা বলি, আমার বয়সের অভিজ্ঞতার আলোকেই 99% কথা বলি। খবরাখবর দেখি অবশ্যই, কিন্তু বাস্তব জীবনে যা দেখেছি, যে উপলব্ধি, সেটা থেকেই কিছু কথা বলি। এবং এই যে আমার মতন লোকদেরকে 1%ও বিশ্বাস করতে বলতেছি না, সেটাও আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলতেছি। আর এই নতুন প্রজন্মকে এটাও বলতেছি, বাবা, লাইনচ্যুত হয়ে গিয়ে কিন্তু সাফল্যের দেখা মিলবে কিনা সমস্যা আছে। যাই হোক, সংক্ষেপ করে, অনেক বড় ভিডিও বানাইলে অনেকেই দেখতে চায় না, আমি বুঝি, এটা খুব স্বাভাবিক কথা। সো আচ্ছা বাবা, আমি একটা প্রশ্ন করি, এটা তো একটা মুসলিম দেশ, এবং যদি মুসলিম দেশ নাও হতো, আমরা মাইনরিটি থাকতাম বা কিছু, আমি বহুবার এই প্রশ্নটা ছেড়ে দিছি যে ইসলামের চাইতে ভালো জীবন বিধান বা সমাজ ব্যবস্থা পৃথিবীতে আর কোনটা আছে? যদি ওইটা থাকতো তাহলে আমি ওইটা গ্রহণ করতাম। কেউ যদি আমাকে বলতো যে বুদ্ধাইজম কিংবা হিন্দু ধর্ম কিংবা খ্রিস্টান ধর্ম কিংবা ইহুদি ধর্ম বা অন্য একটা XYZ, পারস্য অগ্নি পূজারী যারা আছে, পার্সিয়ান যারা আছে, এনি মতবাদ যদি ইসলামের চেয়ে ভালো হতো, আমি একটা ভালো জিনিস খুঁজতেছি আজকে। এই তো মৃত্যুর আগে মানুষ তো একটা ভালো হয়ে যায়, ভদ্র হয়ে যায়, তাই না? তো আমার অবস্থাটাও এরকমই, আমি একটা ভালো রাস্তা খুঁজতেছি, আছে কারো সন্ধানে। কিন্তু সবচাইতে দুঃখ লাগে যখন এই কিছু মুসলমান নামধারী এই ইসলামের এবং এই মুসলমানের বিরুদ্ধে কথা বলে। এটা তো একটা মুসলিম দেশ, 18 কোটি মানুষের ভিতরে 90%ই তো মুসলমান আমরা। আর এটা তো আউলিয়ার দেশ, বড় বড় বুজুর্গ দেখবেন, বড় বড় পাগড়ি, বড় বড় আলখেল্লা টালখেল্লা নিয়ে আওয়াজ করে, এরকম তো শত সহস্র আছে। কিন্তু একটা মানুষকেও পাবেন না, খুব রেয়ার, যে আসলে মুসলমানদের পক্ষে কথা বলে বা ইসলামের পক্ষে কথা বলে। কেন আজকে এই বিষয়ে কথা বলতে আসলাম? ওই যে একজন আসাদুজ্জামান, যিনি একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি এখন একটা দল থেকে নির্বাচনে জিতে ওনার একটা ছোট বক্তব্য দেখলাম যে নীল নদের পানি নীল নয়, আর জামাতে ইসলাম এর ইসলাম জামাতে ইসলামও ইসলাম নয়। আমি ঠিক জানি না জামাতে ইসলাম কিভাবে এটার প্রতিক্রিয়া দেখাইছে বা দেখাবে, আমার সেটা জানার বিষয় নাই। একটা কথা আগে বলে নিই, এই দলটি, ছবি আপনারা সার্চ দিবেন পেপারে, বেগম খালেদা জিয়া এবং ওই যে নিজামি, নিজামি বলছি, গোলাম আজমের মিটিং বা দেখা সাক্ষাৎ, অসংখ্য ছবি দেখবেন, হাস্যোজ্জ্বল ছবি পাশাপাশি বসে আছে, কথা বলতেছে, দেখা করছে বিভিন্ন সময়। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একজন আলেম মানুষ, একজন টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচার, সে হিসাবে এই দলটি সবসময় ইসলাম ঘেঁষা ছিল। জিয়াউর রহমানও ইসলাম বিদ্বেষী ছিলেন না। যাই হোক, তো উনি উনি আসলে পিছনের ইতিহাস না জানে, ওনার মতন একদিন অ্যাটর্নি জেনারেল, এত জ্ঞানী, একেবারে বুদ্ধিতে মনে হয় মাথার চুল সব পড়েই গেছে। কারণ বুদ্ধি চর্চা করলেই তো আইনস্টাইনেরও তো বোধহয় টাক মাথা ছিল আর কি অনেকটা। তো মাথার চুল তো সব পড়েই গেছে। বুদ্ধিমান লোকদেরই মাথার চুল পড়ে নাকি? আমার জীবনও চুল পড়লো না। আমি এত চেষ্টা করছি যে আমার চুলগুলো যদি একটু পড়তো, বাট পড়লোই না। এনিওয়ে, যাই হোক, খুশকি হয়, প্রচুর অসুবিধা ছিল। দোকানে চুল কাটাতে গেলেও ওর গায়ে ছিটে যেত, বিরক্ত হতো না,
মানে আমি বুঝতাম যে আমার চুল খুব ঘন, পাতলা করে দাও, একটা দাঁতওয়ালা একটা কেচি আছে, পাতলা করে দিত। ওরা বলে যে, "স্যার, মানুষে তো চুল পড়ার জন্য কত কিছু করে, আর আপনি চুল ঘনর জন্য বিরক্তি বোধ করেন।" যাই হোক, খুব ঘন আমার চুল। তো ওনার তো আমার মনে হয় বুদ্ধিশুদ্ধি কম, এইজন্যই আমার চুল ঘন হইছে। হতে পারে মেবি। মাথায় গোবর থাকলে তো সার জাতীয় কিছু জিনিস হতেই পারে। তো ওনার এখন ২ বন্ধু গেছে চুরি করতে, চুরি কইরা সেখানে কিছু উত্তম-মধ্যম খাইছে, ধরা পড়ছে। এখন কোনো একদিন আবার কিছু বন্ধু-বান্ধবের সামনে বইসা যদি কথা বলে, গল্প করে আর বলে যে একদিন চুরি করতে গেছিল ও তার বন্ধু ঐরকম। ২ জনে ধরা পড়ছে, কিন্তু সে আর বলতেছে না। ওর নামেই শুধু বলতেছে আরেকজনের যে এরকম উত্তম-মধ্যম খাইছে। কিন্তু সেই বন্ধুটা আইসা পিছনে ওখানে আবার দাঁড়াইছে ওই মুহূর্তেই। কেমন হয় বিষয়টা? সে পিছনে দাঁড়ানো লোকটা যদি সামনে বন্ধুটা যদি এসে বলে, তুই কি বলতেছিস, তুইও তো মার খাইছিস, আমরা দুজনেই তো গেছিলাম। পিছনে তাকাই কথা বলা উচিত যে আসলে আমার পিছনে বন্ধু দাঁড়ায় আছে কিনা, বা আমার দল পিছনে কি করছে। যে দেশরত্নী, যে দেশরত্ন, যে এত গল্প করেন আপনি, এক মহাকালের অবসান হলো, সেই মহাকাল তো বহুবার ওনার সাথে সাক্ষাৎ করছে, ওনাদেরকে নিয়ে সরকার গঠন করছে, এবং সেটা খুব ভালোই চলছে। অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে এবং সততার সাথে তারা সেই মন্ত্রণালয় চালাইছে। এটাই হলো দুঃখ আমার, এটাই হলো কষ্ট আমার। এদেশে কারা ইসলাম দরদি? জামাত ইসলাম ছাড়া আর একটা দল আছে যারা ইসলামের পক্ষে ছিটাফোটা কথা বলে, সমাজের নীতি নৈতিকতার বিষয়ে কথা বলে। আমি যে খুব অ্যাপ্রিসিয়েট করি, আমি জামাতের দল করি না। আমি ওনাকে, আমির সাহেবকে বহুবার বলছি, মেসেজে বলছি। আমার তো আর দেখা সাক্ষাৎ করার কোনো খায়েশ নাই। কারণ আমি তো যাই ওনার কাছে কিছু চাইবো না। আমার সেই মানসিকতা নেই, আমার কোনো প্রয়োজনই নেই। বরং আমি বলতেছি, ওনারা এমন কিছু করেন যা আসলে এই দেশের মানুষের কাজে আসে। বলছি, ১০ টা বিশ্বমানের হসপিটাল করেন, ১০ টা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করেন। শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতার কায়েম করে দেখান যে আসলে আপনারা ইসলাম দরদি, এবং ইসলাম যা বলে, ইসলাম সেই মদিনায় যেরকম বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, সেরকম কিছু করে দেখান। আমার মনে হয় সম্ভাবনা আছে ওনারা যদি এখন পর্যন্ত যে যতটা বা যা বলেন সেটা যদি করেন এবং সেভাবে যদি ঠিক থাকেন। তো এই যে উনি নীল নদের পানি নীল নয়, কি একটা জ্ঞান দিলেন যুব সমাজকে। আর কে করে বেড়াচ্ছে খবরাখবর তো দেখি, আমি সমালোচনা করতে চাই না, সমালোচনা করার মতন অভিরুচি নাই। ওনাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তো আমার সাথে খুব একটা সিনিয়র না, আমার সাথে ২-৩ বার দেখা হয়েছে। আমি খুব জোরে সোরে হ্যান্ডশেক করছি, করমর্দন করছি, ওনার সাথে কথা হয়েছে আর কি। সো যাই হোক, আর কারোর সাথে আমার, এবং আমি বলছি আমি ওনার জানাজাতেও গেছি, আমার সাথে অনেক ফরেনাররাও ছিল ইউনিসেফের। দে আর অলসো জাস্ট অত্যন্ত ব্যথাতুর ছিল সবাই। যাই হোক, সো সেই দলে যখন কথা বলে একজন অ্যাটর্নি জেনারেল, আমার মনে হয় এতটা নিচে নামা ঠিক না। বরং আজকে যদি ওরা, এই দলটা যদি একটু ইসলাম প্রিয় হতো, এখানে যদি শতভাগ আইনের শাসন, ইনসাফ, সম অধিকার, মানবতা কথা বলতো, একটা দলও তো এই কথা বলে না, এবং জামাত ইসলামও বলে না। আমি বলছি ওনাদেরকে, মেসেজ আমি বহুবার দিছি যে আপনাদের কাছ থেকে ওই ডাল চাউল চায় না এগুলো, ওই ইচ্ছা পূরণ চায় না এগুলো। আপনারা আইনের শাসন দেন, মানুষ খেটে খাবে। এদেশে মানুষ, লাখো মানুষ রাস্তায় ভিক্ষা করে, ঈদের সময় তো আরো বেশি ভিক্ষুক আসে। আমি যাই তো বাজারে, যেখানে যাই সেখানে খুব আসলে খারাপ লাগে। আমার পক্ষে তো আর বেশি কিছু করা সম্ভব না। তো ওই যে জাকাত ফান্ড একটা করবে, আরে জাকাত যারা দেবে, ব্যাংক লুট করে জাকাত দিলে লাভটা কি? ওই ব্যাংক লুটটা বন্ধ করেন, তাইলে তো মানুষের হয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দেন, অসুবিধা কি আছে? ইনকাম তো কম করে না, বিদেশ থেকে তো কম টাকা পাঠায় না। গার্মেন্টসের যারা বড় বড় ব্যবসায়ী, ওনারা কি করেন সেটা তো রাষ্ট্রই দেখছে, জনগণ দেখছে। আমার তো আর কিছু বলার নাই। যাই হোক, করেন, জাকাত ফান্ড করেন, অসুবিধা নেই। বিদেশ থেকে জাকাত চেয়ে আনতে পারেন। ওই সুন্নাহ ফাউন্ডেশনের সাথে বিদেশের বহু যোগাযোগ আছে। সৌদি আরবে যেয়ে বললেই হবে একটা, যে কিছু জাকাত ভিক্ষা দেন আমাদেরকে, ভিক্ষাই তো দেবে। জাকাত আমাদেরকে দেওয়া তো মানে কি? ভিক্ষাই তো দেওয়া আর কি। হ্যাঁ, অসুবিধা নাই কোনো, তাতেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি তো বলছি, যদি এই দেশের মানুষের প্রত্যেকটা মানুষ যদি পাই টু পাই হিসাব করে জাকাত দিত, সেই জাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। কিন্তু সে জাকাত দিয়ে কি করবে?
গ্রামে গঞ্জে যে সমস্ত ভিডিও, যে সমস্ত অসুস্থ মানুষ, যে সমস্ত ঘরবাড়ি ভেঙে ওই ছেলেরা ভিডিও করে, বিদেশ থেকে টাকা দেয়, মানুষের বিভিন্ন লোকে হেল্প করে, ঘরবাড়ি উঠায় দেয়। ওগুলো তো কি মানুষ বসবাস করে? আবার ফুটানি মারায় বলে যে আমরা এখন গ্র্যাজুয়েশন করব, আমরা এখন উন্নত বিশ্বে পদার্পণ করব। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়ার দল সব। আবার একটা বলে যে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। যাই হোক, তো এটা বলছি যুব সমাজকে আমি বলছি, বাবা, কোন মতবাদটা, কোন জীবন আদর্শটা, কোন জীবন বিধানটা, কোন জীবন পদ্ধতিটা, কোন সমাজ ব্যবস্থাটা ইসলামের চাইতে ভালো আছে, তোমরাও একটু গবেষণা করে দেখবে। পারলে আমাকেও কিছু জ্ঞান দেবে। আমার খুব ইচ্ছা আছে যে আমি বলছি 1000 আমার সাবস্ক্রাইবার হলে আমি লাইভে আসব। ইনশাআল্লাহ লাইভে আসব। তবে আমি জানার জন্য আসবো, আমি শেখার জন্য আসবো, আমি জ্ঞান দেওয়ার জন্য লাইভে আসবো না। ইচ্ছা আছে, রোজাটা যাক, যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আসবো লাইভে, কথা বলবো নানান বিষয় নিয়ে। শুধু আমি তো রাজনৈতিক ভাষ্যকার না। আচ্ছা, যাই হোক, তো আমি বলছি যে কোনটা ভালো আছে তোমাদেরকে চেনে নিতে হবে। জীবনে বহু চড়াই উতরাই পার হবে, বহু লোকের সাথে দেখা সাক্ষাৎ হবে, মিশবে। যেমন আমার জীবনে যে আমি কত মানুষের সান্নিধ্যে গেলাম, কত মানুষের সাথে কথা বললাম, ইন্টারঅ্যাক্ট করলাম। বিচিত্র এক পৃথিবী। সে বলছি না যে এই যে মানুষের মতন চেহারা, আসলে এরা কি মানুষ? কথাটা 100 বার খাঁটি। না হয় যদি মানুষ হতো, তাহলে একটা বন্ধুকে একই রুমে থাকে তো কেটে 10 টুকরা 20 টুকরা করতে পারে না। একটা ছোট্ট নাতনির বয়সী একটা মেয়ে, তাকে তো রেপ করতে পারে না। এদেরকে মানুষের পর্যায়ে পড়ে? এগুলা ডেফিনেশনে পড়ে? আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা কি মানুষের পর্যায়ে পড়ে? আজকে যে বিশ্ব ব্যবস্থা, এই যে ইরানের কি দোষ করছে ইরানকে যে এইভাবে নাস্তানাবুদ করতেছে, এই যে অন্যায়, আর এই কতগুলো মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ, একটা মুসলিম দেশও কিন্তু প্রতিবাদ করে নাই যে না, ইরানের উপরে এ ধরনের প্রথম দিকে বলছে, আবার ভিতর দিয়ে বলছে তাড়াতাড়ি আক্রমণ করো, যেটা আমি সচক্ষিত দেখি নাই, যেটা মানে পত্রপত্রিকায় যেটা আসছে। সো এটা ঠিক না। ওরা শিয়া আছে, ওদের মতো ওরা থাকুক, ওরা অসুবিধা কি আছে? দেশে বলো যে ভাই আমরা কাউকে আক্রমণ করব না। তো কলেমা তো ওরাও পড়ে, ওরা তো বলছি তো সেই নিজেরা একটা মিটমাট করলেই তো পারতো। কিন্তু একটা বিভীষণ, এই যে মোল্লারাও আছে, কাঠমোল্লা আছে, ওয়াজ করে শিয়াদেরকে, সব ইনারকে সমর্থন করার আগে জেনে নেবেন। আর বেটা ওখানে তো সুন্নি মুসলমানও আছে 1-1.5 কোটি। আর বিভাজন সৃষ্টি করে তুই কি লাভ পাবি? তুই অ্যাচিভ করতে চাও? এই দেশে যে বিভাজন সৃষ্টি করো, এই মোল্লাগুলো যে বিভাজন সৃষ্টি করে, ওই একজন আজকে বলতেছে ওনার বিরুদ্ধে আর কথা বলবেন না। তো উনি থামে না কেন? উনি থামতে পারে না? ওনার তো কথাই বলা উচিত না রাজনীতির বিষয়ে। ওই যে একজন ইসলামের হেফাজত করে। যাই হোক, সো জামাতে ইসলাম হয়তো উনি চাইছেন জামাতে ইসলামে তো নীল নদী ডুবে মরবে না। জামাত মনে হয় নীল নদী ডুবে মরবে না। এযাবৎ যা ওনারা করেছেন সেটা যদি ঠিক রাখেন। আর আমি পার্টিকুলারলি ওই যে ওনাদের আমির সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলছি, এই ভদ্রলোক একজন ডাক্তার মানুষ, আপাদমস্তক বয়স্ক মানুষ। উনি কি চুরি করার জন্য রাজনীতি করেন? ওনার পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য রাজনীতি করেন? না, করে না। এটা বিশ্বাস করব না। কেউ যদি কসম খেটে, হাত কেটেও বলে যে উনি এই টাকাটা মারছেন, এইটা করছেন, ওইটা করছেন, আই উড নট বিলিভ ইট। ওকে? সো জামাতের চাইতে ভালো, সৎ, আদর্শবান দল কোনটা আছে? ঠিক আছে? আর ট্রাম্প এখন বলতেছে ভেরি সুন ওয়ার উইল বি ফিনিশড। আমি বলছি 50 বছর চলুক, আমি যুদ্ধটা 50 বছর চলুক, আমি দেখব না, বাট আমার এই জেনারেশন তো দেখবে, আমার এই ভিডিও তো যারা দেখতেছে তারা তো দেখবে যে ওই যে উনি বলেছিল 50 বছর যুদ্ধটা চলুক। আসলে না পোড়ালে কোনো জিনিস নিখাদ হয় না। স্বর্ণ অনেকবার পোড়ায়, অ্যাসিডে পোড়ায়, আগুনে পোড়ায়, তারপরে নিখাত করে আর কি। সো যাই হোক, সো এখন তাড়াতাড়ি ভেরি সুন ওয়ার উইল বি ফিনিশড আর কি। যাই হোক, তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, সারা পৃথিবীতে একটা অশান্তি সৃষ্টি করে তুমি একটা অযাচিতভাবে, অনাহুতভাবে ইরান তো বলে দিচ্ছে যে না, এবার যুদ্ধ থামবে কি থামবে না সেটা আমাদের উপর নির্ভর করে। আমি বুঝি না। আইআরজিসি দেখলাম যে আজকে ব্যাপক আকারে ইতিমধ্যে খবর উঠে গেছে যে নেতানিয়াহু মানে এখন মানে
পরপারে আছে আর কি। উনি কিভাবে উদ্ধার করতে আসবে এনাদেরকে তো আমি তো ঠিক জানি না কি ব্যবস্থা ওনাদের আছে। এখন মাথা ঝুঁকায় ঝুঁকায় তো ওরা কান্নাকাটি করে ঈশ্বরের কাছে। এরা মানে এখন আসতে পারবে কি পারবে না আমি তো সেটা জানি না। তো আসলে এগুলোর পরিণতি তো ভালো হয় না। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। যদি করতো তাহলে ভিয়েতনাম থেকে শিক্ষা নিত, যদি করতো তাহলে আফগানিস্তান থেকে শিক্ষা নিত। আর বারবার বলছি, আপনাদেরকে সবসময় বলি, একটা মানুষের বিচার করবেন কে দেখে? তার কার্যকলাপ, তার চরিত্র, তার পোশাক, তার চেহারা, তার ব্যাকগ্রাউন্ড, তার লেখাপড়া, এসব দেখেই তো। তো এই যে ইরানের লোকদের সাথে, ইরানের সাথে আর এই আমেরিকার যেখানে উনি যা যা করেছেন, যেখান থেকে উনি বড় হয়েছেন, যেভাবে যেভাবে বড় হয়েছেন, এর সাথে কোনো তুলনা হয়? একটা হলো উত্তর মেরুতে আর একটা দক্ষিণ মেরুতে। একেবারে অন্ধকার জগতের থেকে উনি বড় হয়েছেন, আর এনারা আলোকিত জগৎ থেকে আরো আলোকিত হয়েছেন, যা ইতিহাস বলে। আর বারবার বলছি, ইরান জাতি ওই ভিয়েতনাম আর আফগানিস্তানের মতন জাতি না, তার চাইতে আরো বহু বহু গুণে সমৃদ্ধ জাতি। এটা ইরাক নয়, সাদ্দাম হোসেন নয়, ওই জালিম সাদ্দাম হোসেনের মতো না। ইরানি শাসকেরা, এই শাসকেরা লিস্ট আর কি। আগের গুলা তো ওই সাদ্দাম টাইপেরই ছিল। তো সবচেয়ে দুঃখজনক হলো যে এই যে বাংলাদেশের কথা বললাম, যে ট্রাম্পের কথা বললাম, ইরানের যুদ্ধের কথা বললাম, এই দিক দিয়ে চায়না একটা জাহাজ লিও ওয়াং 30,000 টনের একটা ভাসমান সুপার কম্পিউটার, এটা ওই গালফে আছে, এটা মোতায়েন করেছে। এরকম জাহাজ পৃথিবীতে দ্বিতীয়টি নাই। এটার আপনার 735 ফিট লম্বা, 105 ফিট চওড়া, গভীরতা হলো 22 ফিট। এটা একটা চলমান মানে কি বলে, এটা গোয়েন্দা জাহাজ, এটা ওখানে মোতায়েন আছে। ওরা চায়নার তেল আসে ইরান থেকে, চায়না প্রচুর, বুঝতেই পারতেছে এত বড় ইন্ডাস্ট্রি এদের, ঘরে ঘরে ইন্ডাস্ট্রি বলতে গেলে, তেল ছাড়া তো ওদের চলবে না। সুতরাং চায়না সর্বাত্মকভাবে সাহায্য করতেছে ইরানকে। এটা পুতিনও এগিয়ে আসছে, আমি দেখলাম, সাহায্য করার জন্য ইয়াকে। সো এখন ট্রাম্প সাহেব পাগল হয়ে বলতেছেন যে যুদ্ধ এখন থামবে, তাড়াতাড়ি থেমে যাবে, কিন্তু ইরান আইআরজিসি বলছে যে না, ইরান যুদ্ধ থামবে কি থামবে না সেটা নির্ভর করে আমাদের উপরে। সো আমরা দেখতে চাই আসলে শেষ পর্যন্ত কোথায় যায়। আর আমি বারবারই তো বলছি, it should continue 50 years at least, so that this Muslim countries have a very good lesson. ওকে, ভালো থাকবেন। আর একটা কথা বলতেছি, দেখেন, আপনাদেরও কাজে লাগবে এই বুদ্ধিগুলো। ইরান কি করছে? প্লেন তো ওদের নাই, সমুদ্রের জাহাজ, অত বড় বড় জাহাজ, শত শত কোটি টাকা লাগে একটা জাহাজ বানাতে, আর সেই সুযোগ তো ওদের নেই, ফরেন কারেন্সি নেই, কি দিয়ে বানাবে? মিসাইল এমনভাবে ডেভেলপ করছে যেটা আসলে কল্পনারও বাইরে। এটা তো নিক্ষেপ করতে কোনো এয়ারপোর্ট লাগে না, কোনো জাহাজ লাগে না, কিচ্ছু লাগে না। বন জঙ্গলে, এখানে ওখানে, মাঠে, খোলা মাঠে, সেখান থেকে নিক্ষেপ করা যায়। ভাগ্যিস যদি এটা এরা না করত, তাহলে কি অবস্থা হতো ইরানের? এত বিমান দিয়া তারা করতেছে। এখন যদি এই মিসাইল দিয়া, আমি জানি না ওরা কেন করতেছে না, সমস্ত বিমান বন্দরগুলোকে যদি অকেজো করে দেয়, ওই জাহাজগুলোর উপরে যদি একটা আক্রমণ করে 100টা মিসাইল নিয়ে অ্যাট এ টাইম এক জায়গায় একটা না একটা হিট করবেই, তো জাহাজ শেষ হলে প্লেন উঠবে কিভাবে, মিসাইল ছুটবে কিভাবে, টর্পেডো ছুটবে কিভাবে, এই করবে সে। আমি ইরানের দূরদর্শিতা অসাধারণ, অপরিসীম। আমার যা সামর্থ্য আছে, আমি তার ভিতরেই আমার শক্তিমত্তাকে আমি ধারালো করে ফেলছি। জানি না ঠিক ইরান থাকবে কি থাকবে না, কুলখানির ভিডিও তো দিছি। যাই হোক, আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আমরা অপেক্ষায় থাকি দেখার কি হয়। আর এই বাংলাদেশে যদি মুসলমানরা ট্র্যাকে ফিরে না আসে, ঐক্যবদ্ধ না হয়,
না আমরা আমাদের অঞ্চলে আফ্রিকাতে তো অনেক মুসলিম দেশ আছে, সেগুলোর তো চুষে খাচ্ছে সব ইউরোপের বিভিন্ন জায়গায় কলোনি বানাইয়া। যাই হোক, যদি ঐক্যবদ্ধ না হয়, নিজেদের মধ্যে যদি পারস্পরিক আস্থা না থাকে, থাকবে কি হবে? এগুলো তো সব লম্পট আসলে। আর ওই যে ওইগুলাই তো এদেরকে নানা উপায় সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় বসাইয়া তারপরে নষ্ট করে। তো নষ্ট আমি সবসময় বলি, এই বাংলাদেশে আমরা ডাইকা আনি কেন? আমাদের স্বামী বানাই কেন আমরা? আমরা আমাদের সমস্যা নিজেরা সমাধান করতে প্রত্যেক দিনেই তো দেখি ওই আদর্শ ওদের অনুগ্রহ পুষ্ট হয়ে ক্ষমতায় যাবে, ওদের ওরা ক্ষমতায় বসবে বাংলাদেশে, বাংলাদেশের ইয়ে চেঞ্জ করবে, রেজিম চেঞ্জ করবে, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না তাটা ওরা নির্ধারণ করবে। তো জঘন্য একটা, কত নিচু মানসিকতা, কত নিম্ন শ্রেণীর রাজনীতি। ধিক্কার জানাই। আমি বলছি তো, সমস্ত সমস্যার জন্য দায়ী হলো এই নোংরা অধপতিত হিংসাত্মক বিভাজনের রাজনীতি। আর এই মোল্লাগুলো সবার জন্যই দোয়া করে, সবার জন্যই দোয়া করে যে আসে। অথচ এদের তো রাষ্ট্র চালানোর কথা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাগণের মতো। প্রত্যেকটা সাহাবী ছিলেন যোদ্ধা এক একজন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সফল, সাহসী, দূরদর্শী, জননন্দিত সেনাপতি, শাসক, কূটনীতিক ছিলেন। কি করে এই মোল্লারা? খালি বড় বড় ওয়াজ, ইয়া বড় বড় চেয়ারে বসে মধ্যে, ইয়া বড় বড় আলকেল্লা, ইয়া বড় টুপি, কি হুঙ্কার মঙ্কার সারে। কিন্তু একটা মাওলানা আলেম ওলামাকেও তো দেখলাম আমরা রাষ্ট্রীয় কোনো বাহিনীতে, রাষ্ট্রের কোনো দায়িত্বপূর্ণ কাজে, কোনো মন্ত্রণালয়ে কোনো চাকরি করতে, কোনো মন্ত্রী মিনিস্টার হতে, কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।